আচ্ছা, হাতে গোনা আর কদিন আছে বলুন তো? কিসের কথা বলছি? 26-এর বিধানসভা নির্বাচনের কথা বলছি। 26-এর বিধানসভা নির্বাচনে হাতে গোনা কয়েক মাস রয়েছে। যদিও বা এখনও 26-এর বিধানসভা নির্বাচন নিয়ে সেভাবে কথা না উঠলেও প্রত্যেকেই পাণ্ডুলিপি তৈরি করতে শুরু করে দিয়েছেন। কখন হবে, কবে হবে, কিন্তু হবে। 26-এর বিধানসভা নির্বাচন তো হবে, কিন্তু কেন হঠাৎ আমি বিধানসভা নির্বাচন নিয়ে কথা বলতে শুরু করলাম? কার্যত রাজনৈতিক মহল এবং ওয়াকিবহল মহল প্রত্যেকেই বিধানসভা নির্বাচনকে মূল কেন্দ্রবিন্দু হিসাবে ধরছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বড় বড় ঘোষণাকে কেন্দ্র করে। ঠিক কী ঘোষণা? আপনারা জানেন, ইতিমধ্যেই ট্রাইব টিভি বাংলা সকাল থেকে এই খবরের দিকে নজর রেখেছিল, কিন্তু দুপুরের পরে যে আপডেট ছিল, সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুরি ভুরি ঘোষণা করেছেন। কি ঘোষণা? সেখানে সরাসরি পিজিটি ইন্টার্নদের জন্য 10,000 টাকা এবং সিনিয়রদের জন্য 15,000 টাকা বাড়ানো হয়েছে। ভাতা, স্টাইপেন্ড বাড়ানো হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এত ভাতা বাড়ালেন কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতার দিকে নজর দিলেন? ওয়াকিবহল মহল এবং রাজনৈতিক মহল যা বলছিলাম, তাদের মূল গুঞ্জন একটি জায়গাতে। তারা বলছেন বিধানসভা নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এটাকে মাস্টার স্ট্রোক বলা হচ্ছে? তার কারণ 26-এ বিধানসভা নির্বাচনের আগে যতই আরজিকর ইস্যুকে একটু হলেও শিথিল বা থিতু করে দেওয়ার চেষ্টা করছে শাসক দল, কিন্তু পড়ছে না আরজিকর ইস্যু। এখনো পর্যন্ত তরতাজা রয়েছে আরজিকর ইস্যু। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের মধ্যে, প্রত্যেকটি রাজনৈতিক ব্যক্তিত্ব, শাসকের মধ্যেও কিংবা বিরোধীদের মধ্যেও, প্রত্যেকের মধ্যে এখনো তাজা জলজান্ত প্রশ্ন, আরজিকর ইস্যুতে তিলোত্তমার বিচার কবে হবে? কবেই বা পাবে বিচার তিলোত্তমা? সত্যি কি সঞ্জয় রায় একাই, নাকি আরো অনেকে? এরকম নানান প্রশ্ন রয়েছে। এরকম প্রশ্নের অনেকবার আপনারা সম্মুখীন হয়েছেন। ট্রাইব টিভি বাংলায় অনেকবার এই প্রশ্ন তোলা হয়েছে, কিন্তু এই আরজিকর ইস্যুকে কিছুটা থিতু করে দেওয়ার জন্যই 26-এর বিধানসভা নির্বাচনের আগে জুনিয়র ডাক্তারদের একাংশের, অন্তত জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের মধ্যে লায়াজো থেকে শুরু করে তাদের প্রত্যেককে এক সুতোয় বেঁধে মেলবন্ধনে রাখবার চেষ্টা করেছে শাসক দলের সঙ্গে, এমনটাই বলছেন রাজনৈতিক মহল কিংবা ওয়াকিবহল মহল। কিন্তু প্রশ্ন হচ্ছে, জুনিয়র ডাক্তাররা সন্তুষ্ট হলেন কি? আদেও যা ভাতা বাড়ানো হলো, এটাই কি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মূল ইস্যু ছিল? জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টায়। যেমন জুনিয়র ডাক্তাররা থাকবে, ঠিক তার সঙ্গে সঙ্গে শাসক দল, বিরোধী শিবির প্রত্যেকের মতামত জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টায়। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটা সন্ধ্যে 7টা। আর আজ মূল আলোচনার বিষয়, বাড়লো ভাতা, সন্তুষ্ট হলো কি জুনিয়র ডাক্তাররা? এ নিয়ে আমার প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি বিস্তারিত আলোচনায়। দেখুন, চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যের সর্বস্তরের সরকারি চিকিৎসকদের বেতন ও ভাতা বাড়ানো হলো। নতুন কাঠামোর কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্টার্ন, পিজিটি, জুনিয়র, সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন ও ভাতা গড়ে 10 থেকে 15,000 টাকা বাড়ানো হলো। ইন্টার্ন, পিজিটি, হাউস স্টাফদের ভাতা বাড়ানো হলো 10,000 টাকা। রেসিডেন্ট চিকিৎসকদের মাসিক বেতন 15,000 টাকা বাড়ানো হলো। ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি 65,000 থেকে বেড়ে হতে চলেছে 80,000 টাকা। পোস্ট গ্রাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের বেতন বর্তমানে 70,000 থেকে বেড়ে হচ্ছে 85,000 টাকা এবং পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের বেতন 75,000 থেকে বেড়ে হবে 1 লক্ষ টাকা। সোমবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেব। ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান 65,000 থেকে বেড়ে হবে 80,000। পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 70,000 থেকে বেড়ে হবে 85,000। আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে 75,000 থেকে বেড়ে হবে 1 লাখ। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানান ধনধান্য অডিটোরিয়ামে উপস্থিত চিকিৎসকরা। আনন্দ ও উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। আমরা মোটামুটি সন্তুষ্ট।
কারণ এর আগে যা ছিল তাই দিয়ে একজন মানুষের নিজস্ব যা প্রয়োজন সেটা হয়তো মিটতেও কোনো অসুবিধা ছিল না, কিন্তু যখন কেউ পোস্ট গ্র্যাজুয়েশন করেন বাই দ্যাট টাইম তাদের অনেকেরই বিয়ে হয়ে যায়। তো বিয়ে হয়ে যায় এই অবস্থায় এই স্যালারিটা গ্রসলি কম ছিল, তাই দিয়ে একটা সংসার চালানো যায় ভালোভাবে এরকম ছিল না। তো এইটা করাতে আমার মনে হয় কিছুটা তাদের স্বাচ্ছন্দ্য বা সুবিধা হবে সংসার চালাতে, এবং তাতে তার কাজের ক্ষেত্রেও তার প্রতিফলন পড়বে। যদি কেউ নিজে সুখী থাকে, খুশি থাকে বাড়িতে, তাহলে তার কাজের ক্ষেত্রে তার টেনশন ফ্রি হবে, সে অনেক বেশি পজিটিভ কাজ করতে পারবে। আমরা অবভিয়াসলি খুশি স্টাইপেন্ড বাড়ানো, তারপর সবার স্যালারি বাড়ানোর যে কথাগুলো হয়েছে আমরা অবভিয়াসলি এটাতে অনেকটা খুশি হয়েছি আর ইমপ্রেসড হয়েছি যে উনি এই ডিসিশনটা নিয়েছেন ফাইনালি। হ্যাঁ, উনি তো অ্যাড্রেস করলেন জিনিসটা, যতটা মানে আমরা এক্সপেক্ট করেছিলাম যে আজকে অ্যাটলিস্ট কিছু একটা কনক্লুশনে পৌঁছাবো, কারণ এতজন ইনভাইটেড হয়েছে, আমরা সবাই এসেছি। আমি পার্সোনালি রামপুরা গভর্নমেন্ট মেডিকেল কলেজে পড়ি, তো ওখান থেকে আমাদের সবাই এসছে এটসেট্রা। তো অবভিয়াসলি উনি যে একটা ডিসিশন আসার জন্য স্টেপস নিয়েছেন, এটা কনক্লুশনে পৌঁছাতে পেরেছেন, তার জন্য আমরা খুব হ্যাপি যে এটা অ্যাটলিস্ট চেষ্টা করা হয়েছে। ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকদের আনন্দ উচ্ছ্বাস চোখে পড়লেও আন্দোলনকারী চিকিৎসকদের মুখে অন্য সুর। বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন হয়নি জানালেন আন্দোলনকারী চিকিৎসকরা। তাদের প্রশ্ন, মূল বিষয়গুলি থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই কি জুনিয়র ডাক্তারদের মাইনে বাড়ানোর বিষয়টাকে চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী? যে জুনিয়র ডাক্তাররা যখন আন্দোলন করলো তারা কিন্তু আন্দোলনে একটাও কখনো বলেনি যে তাদের মাইনে বাড়াতে হবে। আজকে মুখ্যমন্ত্রী যেমন করে ওই পুজোয় বা ক্লাবগুলোতে টাকা দিয়ে কিছুটা তাদের মুখ বন্ধ করে নেওয়া, তাদেরকে কিনে নেওয়ার একটা চেষ্টা চালান, তেমনভাবে যেন ডাক্তারদেরকে মাইনে বাড়িয়ে যেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। ডাক্তারদের এই অন্যায়গুলো যে ঘটে চলেছে স্বাস্থ্যক্ষেত্রে, ব্যাপক দুর্নীতি, অভয়ার ন্যায় বিচার হলো না, জাল ওষুধ, জাল স্যালাইন নিয়ে মানুষের যে ক্ষোভ রয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামো নিয়ে যে মানুষের প্রবল ক্ষোভ রয়েছে, জুনিয়র ডাক্তারদের ক্ষোভ রয়েছে, সেটাকে একটু যেন দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য অ্যাজ ইফ ইন্টার্ন পিজিটিদের এসআরদের মাইনে বাড়িয়ে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটা যেন একটা উনি দেখাতে চাইলেন। এতেও কিন্তু আমি জানি জুনিয়র ডাক্তাররা কেউ খুশি নয়। আরজিকর কাণ্ডের পর থেকেই হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সে সময় সরকারি হাসপাতালে রোগী পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়। রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নিয়ে চাপ বাড়ছিল সরকারের ওপরেও। এবার ইন্টার্ন থেকে সিনিয়র রেসিডেন্ট সর্বস্তরের চিকিৎসকদের ভাতা ও বেতন বাড়ানোর ঘোষণা করে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও চাঙ্গা করতে চাইছেন মুখ্যমন্ত্রী। ২৬ বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ মাস্টার স্ট্রোক বলেই মনে করছে ওয়াকিবহল মহল। ক্যামেরায় বরুণ ভান্ডারী ও সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকার ও অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা। ধনধান্য অডিটোরিয়ামে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব ঘোষণা করেছেন তারপরে চিকিৎসক মহলে অনেক রকম প্রশ্ন উঠছে। দেখুন, যে কোনো পারসেপশন হতে পারে, যে কোনো মানুষের, প্রত্যেকটি মানুষের মধ্যে আলাদা আলাদা পারসেপশন থাকতে পারে, অর্থাৎ মুদ্রার এপিঠ ওপিঠ তো রয়েছে। প্রফিট লস যেমন থাকে, আলো অন্ধকার যেমন থাকে, সেরকমই মতামতেরও ভিন্নতা থাকতে পারে। ঠিক যেমন আজ ঠিক দুপুরবেলা ট্রাইব টিভি বাংলা তরফ থেকে যখন আমাদের সহকর্মী যাচ্ছেন একেবারে ধনধান্য অডিটোরিয়ামে, যখন গ্রাউন্ড জিরোতে রয়েছেন, সিনিয়র ডক্টরের সঙ্গে কথা বলছিলেন, তাদের মধ্যে থেকে একজনকে আমরা পেয়েছিলাম এবং তিনি কার্যত বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহৃদয় রয়েছে তার, এবং তিনি সদর্থক ভূমিকা পালন করছেন, এমনটা বলছিলেন সিনিয়র ডাক্তার। এবং তিনি কার্যত বলছেন যে একবারে সব সমস্যার সমাধান করা যেমন সম্ভব নয়, কিন্তু অন্তত কিছু হলেও স্টেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সিনিয়র ডাক্তারের করা এই মন্তব্য খুব স্বাভাবিকভাবে দুটো প্রশ্ন তোলে। একটি প্রশ্ন, তাহলে কি এই ভাতা বাড়িয়ে দেওয়া এটাই কি আন্দোলনের মূল কাণ্ডারি ছিল, এটাই কি আন্দোলনের মূল ইস্যু ছিল, নাকি শুধুমাত্র আইওয়াশ করার একটা চেষ্টা চলছে? যদিও বা এই প্রশ্ন তুলছেন বিরোধী শিবির। এবার এই বিষয় নিয়ে আমরা কার্যত ডিবেট সেশন স্টার্ট করছি। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্বে আসবো। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয়া সুস্মিতা বিশ্বাস, কংগ্রেস সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় প্রীতম সিংহ, বিজেপি সমর্থক। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অনিন্দ মণ্ডল, জুনিয়র ডাক্তার। আপনাদের তিনজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলা সন্ধ্যে 7টার এই শোতে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে তৃণমূল সমর্থকও জুড়বেন। দেখুন, আমি প্রথমে একটু অনিন্দবাবুর কাছে যাব। অনিন্দবাবু, আজ আমরা ট্রাইব টিভি বাংলার পক্ষ থেকে সিনিয়র ডক্টরের সঙ্গে কথা বলেছিলাম। পারসেপশন দুরকম আসছে। সিনিয়র ডাক্তার বলছেন যে
90% কাজ কমপ্লিট না করলেও 10% তো অন্তত কমপ্লিট করবার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, অন্তত সদর্থক ভূমিকা পালন করবার চেষ্টা করছেন। অর্থাৎ আপনাদের মূল ইস্যু ছিল এতদিন ধরে আপনারা যে আন্দোলন করলেন, বিক্ষোভ করলেন, প্রদর্শন করলেন, অবস্থান করলেন, এসবই আদেও শুধুমাত্র ভাতা বাড়ানোর কৌশল, নাকি তিলোত্তমার বিচার, সঠিক পরিকাঠামো, এসব ছিল মূল কেন্দ্রবিন্দু? অনিন্দ্যবাবু। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে যেভাবে আপনি বললেন যে আমাদের এই আন্দোলনের মূল দাবি ছিল ভাতা বাড়ানোর কৌশল, যেটা এটা তো আমাদের এই আন্দোলন আজকে প্রায় 6-7 মাস ছুঁই ছুঁই। আপনারা খুব ভালো করেই জানেন যে কোথাও কেউ কোনো আন্দোলনকারী কোনো মঞ্চ থেকে একবারের জন্য, এক মুহূর্তের জন্য যে আমাদের ভাতা বাড়াতে হবে কেউ বলেননি। ব্যাপারটা এই প্রথম, আজকেই প্রথম প্রসঙ্গটা উঠলো। আজ 7 মাস ছুঁই ছুঁই সেই প্রথম। আমাদের প্রথম থেকে প্রথম দাবি ছিল, একদম প্রথম, এবং এখনো সেই দাবি, যে অভয়া ন্যায় বিচার। যদি আমরা দেখেছি যে একটা সঞ্জয় রায়কে, তাকে দোষী সাব্যস্ত করে একটা জায়গায় একটা রায় দান করা হয়েছে শিয়ালদা কোর্টে, আমরা সবাই দেখেছি। কিন্তু আমাদের আন্দোলনকারীদের পক্ষ থেকে কিন্তু প্রথম থেকেই এটা বলা হয়েছে যে সঞ্জয় রায় একা নয়। এবং আমাদের সেই দাবি পরবর্তীতে আমরা দেখেছি যে সিএফএসএল এর যে রিপোর্ট, এবং তারপর একাধিক যে তদন্ত হয়েছে, তার মাধ্যমে রিপোর্টে পরিষ্কার দেখা গেছে যে বাস্তবে একাধিক ব্যক্তি জড়িত। এবং আরো যে বিষয়গুলো এসেছে, প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে। আরজি কর মেডিকেল কলেজে কর্তৃপক্ষে যারা ছিলেন তৎকালীন সময়ে, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ থেকে শুরু করে তার সাঙ্গপাঙ্গরা একাধিকভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। এবং সর্বোপরি আমাদের রাজ্যের যে তৃণমূল সরকারের যে বিভিন্ন যে বডিগুলো আছে, সেখান থেকে কিছু বাঘা বাঘা ব্যক্তিরা তারা প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। এবং এই জিনিসটা শুধু আমরা নয়, এই জিনিসটা একাধিকবার এমনকি সুপ্রিম কোর্টেও এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। তাহলে এই বিষয়গুলোর কোনো সমাধান হয়নি। এই বিষয়গুলো নিয়ে এখনো সেই করে আমরা দাবি করতে পারি যে অভয়া এখন ন্যায় বিচার পায়নি। সেই দাবিতে এখনো আন্দোলন চলছে, আমাদের আন্দোলন কন্টিনিউয়াস, রাজপথে আমরা এখনো আছি। আজকে প্রসঙ্গটা উঠে এলো যেটা হচ্ছে যে এই ভাতা বাড়ানোর কৌশল। তো যেটা ভাতা বাড়ানো নিয়ে অলরেডি সমাজ সব জায়গাতে এসে গেছে, যে বাস্তবে পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে রেসিডেন্ট ডাক্তাররা বা ইন্টার্ন হাউস স্টাফরা যে ভাতাটা পেতেন, বাস্তব সেটা অন্যান্য জায়গা থেকে অনেকটাই কম। এটা অনিকেত মাহাতো বলেছেন যে ইউপি এর থেকে অনেক বেশি, এবং 6 বছর ধরে আপনাদের নাকি কোনো রকম স্যালারি এই বিষয়ে, স্টাইপেন্ড এই বিষয়ে বাড়েনি। অর্থাৎ 6 বছর পরে যেই স্টাইপেন্ডটা বাড়ানো হচ্ছে, সেই বেড়ে যাওয়া ভাতাও নাকি ইউপির থেকে অনেকাংশেই কম। দেখুন, ব্যাপারটা হচ্ছে ইউপির ভাতা কত অ্যাকচুয়ালি আমি জানি না, কিন্তু আমরা এটা মাঝে মাঝে আমরা বিভিন্ন সময় আমাদের বন্ধু বান্ধব মহলে, আমাদের চিকিৎসক মহলে একটু কথাবার্তার মাধ্যমে কথাই জানতাম যে আমাদের ভাতাটা স্টাইপেন্ডটা অন্য জায়গা থেকে কম, অন্যান্য রাজ্যের তুলনায় কম। কিন্তু আমাদের আন্দোলনের সাথে এই ভাতা বাড়ানোর সম্পর্ক কোনো সম্পর্ক নেই। আজকে মুখ্যমন্ত্রীরা করলেন কার্যত এই বিশাল দিন ধরে আন্দোলনকারীদের কিছুটা, যেভাবে তিনি দেখেছি যে বিভিন্ন ধরনের স্কিম এবং ভাতার মাধ্যমে সাধারণ মানুষকে কনফিউজ আয়ুষ করার চেষ্টা করেছেন, সেইভাবেই হয়তো চেষ্টা করছেন যে এইভাবে যে জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তার যারা এই আন্দোলন করছে, রেসিডেন্ট ডাক্তার আন্দোলন করছে, তাদেরকে কিছুটা যদি থামিয়ে দেওয়া যায়, কিছুটা যদি একটু করা যায়, এইটা উনি ভেবেছেন। কিন্তু বাস্তবে প্রতিক্রিয়া অলরেডি বিভিন্ন জায়গায় এসে গেছে যে জুনিয়র ডাক্তাররা থেকে সিনিয়র ডাক্তার থেকে এই ভাতা বাড়ানো নিয়ে তারা বিন্দুমাত্র আন্দোলন থেকে পিছবে না। এবং বাস্তবে এই ধরনের যে জিনিসটা, এটাকে একদমই আমরা মানছি না। উল্টে আমরা যেটা আশা করেছিলাম যে এই প্রেক্ষাগৃহে, ধনধান্য প্রেক্ষাগৃহে যে আলোচনা হবে, যেটা আমরা আশা করেছিলাম যে কলেজে কলেজে আমাদের অভয়া ন্যায় বিচারের পাশাপাশি যে ছিল কলেজে সেট কালচার, দাদাগিরি, যে র্যাগিং, এই সংক্রান্ত যেগুলো, সেইগুলো নিয়ে কোনো আলোচনাই হলো না। উল্টে উনি সেগুলো ওনাদের ভাইরা কিছু মিষ্টি কথা লড়ালে বাস্তব সমস্যাগুলোকে উনি সমাধান করার চেষ্টাই করলেন না। এবং আমরা দেখেছি এই এখন 7 মাস কেটে যাওয়ার পরও আমরা দেখেছি আস্তে আস্তে যে সমস্ত অভিযুক্ত ছিল আরজি কর মেডিকেল কলেজের বুকেও, যারা অভিযুক্ত ছিল, সেই সমস্ত তাদেরকে আস্তে আস্তে ছেড়ে দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। অন্যান্য মেডিকেল কলেজগুলোতে এখন বহাল তবিয়তে র্যাগিং চলছে, দাদাগিরি চলছে, এরকম কোনো উদাহরণ আপনার কাছে রয়েছে? এরকম কোনো উদাহরণ আপনার কাছে রয়েছে? এরকম কোনো উদাহরণ বলতে প্রত্যেকটা কলেজেই ইন্ট্রোর নাম করে র্যাগিং চলছে। আপনি খোঁজ নিন, আমি প্রত্যেকটা কলেজের উদাহরণটা বলে দিতে পারি। কিন্তু কাইন্ডলি আমি জানতে পারি আপনি কোন কলেজে রয়েছেন, কোন মেডিকেল কলেজে রয়েছেন, আপনি জানতে পারি? আমি কোনো অসুবিধা না, আমি এই না, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। আমি এনআরএস মেডিকেল কলেজের প্রাক্তনী, ঠিক আছে। এই আন্দোলন, অভয়ের আন্দোলন, আপনাদের কলেজে এরকম র্যাগিং হয়? এই র্যাগিং ঘটনা একাধিকবার ঘটেছে, এবং শুধু এনআরএস মেডিকেল কলেজ বলে নয়,
বিভিন্ন কলেজ SSKM থেকে শুরু করে আপনার মেডিকেল কলেজ থেকে শুরু করে বিভিন্ন র্যাগিং নাম করে হয় না, র্যাগিং এটা কি ছেলে মেয়ে নির্বিশেষে এবং র্যাগিং নাম করে হয় না, আসলে ইন্টার্ন নাম করে জুনিয়রদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করানো, যেগুলো কাজ করা উচিত দরকার নেই। এমনকি আমরা শুনেছি, ঠিক আছে, যে বিভিন্ন জায়গায় তাদের উপর বিভিন্নভাবে দাদাগিরি এখন চলছে, এখানে বহাল তবিয়তে চলছে, সেটা বিভিন্ন মেডিকেল কলেজে চলছে পশ্চিমবাংলার। এটা কিন্তু এই ইন্ট্রোগুলো কি আপনাদের মেডিকেলের সাবজেক্টে রয়েছে? না, ইন্ট্রো মেডিকেল কলেজ সাবজেক্ট থাকবে কেন? ইন্ট্রো মেডিকেল সাবজেক্ট নয়, ইন্ট্রো হচ্ছে যে জুনিয়র স্টুডেন্ট যখন ফ্রেশার্স, যে নবাগত ছাত্রছাত্রীরা আসে, তাদের উপর সিনিয়ররা তাদের দাদাগিরি ফলাবার জন্য তারা একটা পরিচয় পর্বের নাম করে তাদেরকে রাতের পর রাত জাগিয়ে রেখে র্যাগিং গুলো করে, এবং এটা বহাল তবিয়তে বিভিন্ন কলেজগুলোতে চলছে। এটা এগুলো আপনারা দিনের পর দিন কমপ্লেইন নিশ্চয়ই করেছেন। কমপ্লেন একাধিকবার করা হয়েছে, কিন্তু এই কমপ্লেনের বিরুদ্ধে বাস্তবে বিভিন্ন জায়গায় অথরিটিদের প্রতি দেখেছি তাদের অত্যন্ত রকম অনীহা। তারা কমপ্লেন কখনো নিতে চান না, কমপ্লেন নিতে গেলে যে কমপ্লেন করছে তাকে হ্যারাস করার চেষ্টা করেন। বাস্তবে যারা র্যাগিং করেন, বাস্তবে দেখা গেছে যে এই র্যাগিং যারা করে তারা সব ক্ষেত্রেই শাসক ঘনিষ্ঠ ছাত্র সংগঠন, স্টুডেন্ট ইউনিয়ন হোক, কাউন্সিল হোক, বা যে কোনো নামে শাসক ঘনিষ্ঠ ছাত্র সংগঠন, তারাই মূলত র্যাগিং গুলো করে, তারাই দাদাগিরি করে। কারণ তারা চেষ্টা করে যে কলেজের মধ্যে যে ছোটখাটো যে অন্যায়গুলো হোক, যে তার বিরুদ্ধে কোনো প্রতিবাদী ভয়েস যাতে না গড়ে উঠতে পারে, তার প্রথম থেকে তার চেষ্টা করে নবাগতদের উপর এই ধরনের র্যাগিং চালু করে রাখার। এটা কথাই আমি বলছিলাম। বেশ, আমি এখানে তো এইসব নিয়ে আজকে বলুন শেষ করুন। না, এইসব নিয়ে আজকে দেখলাম যে আমরা যেটা আশা করেছিলাম যে আজকে এই সমস্ত নিয়ে যে র্যাগিং, হেড কালচার, যেগুলো নিয়ে আমরা গলা ফাটিয়ে আসছি আর 6 মাস 7 মাস ধরে, সেগুলো নিয়ে কোনো কথা হলো না। উল্টে শুধুমাত্র ভাতা বাড়ানো, যার বাস্তবে আমাদের আন্দোলনের সঙ্গে এই ভাতা বাড়ানোর কোনো সম্পর্ক নেই। আমাদের আন্দোলন চলবে যতদিন না এই থ্রেড কালচার, আমাদের ন্যায় বিচার না পাচ্ছে, থ্রেড কালচারের অবসান হচ্ছে, আমাদের ন্যায় বিচার না পাচ্ছি, আমাদের এই আন্দোলন চলবে, আমরা রাজপথে আছি, এইটুকুই বলার। আমি সুস্মিতাদির কাছে যাবো। সুস্মিতাদি, তাহলে কি এই মাস্টার স্ট্রোক বা যাই বলা হোক না কেন, যে কোনো তকমাই দেওয়া যেতে পারে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাতা বাড়ানোর কৌশল সম্পূর্ণ আন্দোলনটিকে অন্যদিকে টুইস্ট করার একটা বড়সড় কারণ? শুনুন, আজকে যেই জিনিসটি হলো, যে মমতা ব্যানার্জি আজকে ধনধান্য অডিটোরিয়ামে যে ঘোষণাগুলো করলেন, মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যটাকে পরিচালনা করছেন তার দ্বারা এইটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি টোটালটাই মানে একটা দান ছত্র রাজনীতি করছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে যে তারা বারংবার ক্ষমতায় জিতে আসছে, মানে 3 বার যে ওনারা জিতে এসছেন সরকারে, এর পিছনে অনেক স্ত্রী, অনেক সাথী, অনেক কিছু আছে। এই স্ত্রী সাথী যারা এইসব প্রকল্পগুলো আছে, এই প্রকল্পগুলোতে যেমন তারা টাকা প্রদান করছে মানুষকে, সেরকম বিভিন্ন জিনিস প্রদান করছে, যেমন ট্যাবের জন্য 10,000 টাকা, সাইকেল দেওয়া হচ্ছে সবুজ সাথীতে, এবং কন্যাশ্রীতে টাকা দেওয়া হচ্ছে মেয়েদেরকে, এবং সামাজিক প্রকল্পে ডাইরেক্ট বেনিফিশিয়ারিরা অবশ্যই বেনিফিটেড হয়, যারা ডাইরেক্ট ট্রান্সফরমেশন হচ্ছে মানি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার রাজনীতিটা যেন অন্যের জন্য হার্মফুল না হয়। যেমন আজকে আমরা বারংবার বলছি, আমাদের করের টাকা, সাধারণ মানুষের করের টাকা দেওয়ার অধিকার মুখ্যমন্ত্রীকে কে দিয়েছে? ক্লাবে 2 লক্ষ টাকা। মুখ্যমন্ত্রীকে এই অধিকার কে দিয়েছে যে বছরে পুজোর অনুদান হিসাবে 85,000 টাকা দেওয়া? আপনি আমাকে বলুন তো, এই যে বারংবার বলে যে ইউনেস্কো থেকে আমি পুরস্কার নিয়ে এসেছি, দুর্গাপূজা কি বাংলায় আর আগে হতো না? কোনো পুজোই কি আগে হতো না? অনুদান পেলে তবেই পুজো হবে, নাহলে কি পুজো হবে না? মানুষের সাধারণ বাড়ি মানুষের চাঁদার টাকাই তো পুজো হয়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তারা বলছে ডাইরেক্ট তারা ব্যবসার মাধ্যমে, মানে যারা ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী। সুস্মিতাদি, চাঁদার যদিও বা আজকে প্রসঙ্গ এটা নয়, বা সুস্মিতাদি আমি বলছি, আপনি চাঁদার যখন প্রসঙ্গ তুললেন, চাঁদা নিয়েও অনেক জায়গায় অনেক বেশি জোর দেওয়া হয়, জোরপূর্বক অনেকের থেকে টাকা নেওয়া হয়, এই ঘটনাও কিন্তু সামনে আসে। পটু যারা আছে, পটুয়া পাড়ায় যারা প্রতিমা তৈরি করে এবং যারা আরো আছে, তারা বেনিফিটেড হয়, তাই জন্য তারা টাকা দেয়। কিন্তু টাকাটা আগে তো পুজো হতো, আগে তো এমন না যে পুজো হতো না। কিন্তু বিষয়টা হচ্ছে, আজকে আমরা এটা প্রত্যেকে জানি যে ডাক্তারদের, মানে ইন্টার্ন এবং সিনিয়রদের, পিজি যারা আছেন,
তাদের যে স্টাইপেন্ডটা দেওয়া হয় অন্যান্য রাজ্য থেকে সেটা বেশটাই কম। সেই জায়গায় দাঁড়িয়ে ওনার এটা বহু আগেই এই উদ্যোগটা নেওয়া উচিত ছিল ডাক্তারদের, যাতে স্টাইপেন্ড বাড়ানো যায়। কিন্তু মুখ্যমন্ত্রী 26-এর ইলেকশনকে সামনে রেখে তিনি তার ঘর গুছোতে শুরু করেছেন। আজকে জেআরজি করকে কেন্দ্র করে আজকে এত বড় সারা বাংলায় একটা আন্দোলন হচ্ছে, যেই আন্দোলন আমার মনে হয় আমার জন্মের পর থেকে আমিও দেখিনি এবং কেউ দেখেনি বাংলার বুকে এরকম সর্বস্তরের মানুষ নেমে এইভাবে আন্দোলন করা, যেটা তিলোত্তমাকে নিয়ে হয়েছে। এবং তার জন্য সিবিআই এর যে আজকে চার্জশিট দিতে পারলো না, সাপ্লিমেন্টারি চার্জশিট, অভিজিৎ মন্ডল, টালা থানার ওসি অভিজিৎ মন্ডল এবং সন্দীপ রায়ের বিরুদ্ধে, আপনার সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এবার আজকে আমরা দেখলাম সেখানে বিভিন্ন রকম অনিয়ম চলেছে আরজি করে, এবং ডাক্তাররা যে আন্দোলনে নেমেছিল একটা বৃহত্তর মানে বিরাট একটা মাস ডাক্তাররা নেমেছিলেন আন্দোলনে, এবং তার সাথে ইন্টার্ন, পিজি, এদের সাথে মানে সিনিয়র ডাক্তাররাও নেমেছিল। এবং তাদের এই আন্দোলনটা ছিল একবারও ভাতা বাড়ানোর জন্য নয়, তাদের এই আন্দোলনটা ছিল থ্রেট কালচারের বিরুদ্ধে, তাদের এই আন্দোলনটা ছিল তিলোত্তমার বিচার পাওয়ার বিরুদ্ধে এবং সুপরিকাঠামো তৈরি করার জন্য সেই আন্দোলনটা ছিল। আজকে সেই আন্দোলনটাকে কোথায় জানি নিস্তব্ধ করে দেওয়ার জন্য, এবং এই আন্দোলনটাকে যাতে এই আন্দোলনটা আর স্প্রেড না করতে পারে তার জন্য তিনি কি এইভাবে ভাতা বাড়িয়ে দিয়ে ডাক্তারদের মুখ বন্ধ করতে চাইলেন? এই প্রশ্ন কিন্তু সবার আগে থেকে দেয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যে তৃণমূল সরকারের বিরুদ্ধে আঙ্গুল উঠেছে যে এরা কোন দোষীকে আড়াল করতে চাইছে তিলোত্তমার ধর্ষণ এবং খুনের কাণ্ডে, এবং বারংবার আমরা দেখেছি বিভিন্ন রকম প্রশ্ন এই সরকারের দিকে এসছে এবং এই সরকারের দিকে আঙ্গুল উঠেছে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আজকে ডাক্তারদের, এই ইন্টার্নদের, পিজিদের, সিনিয়র ডাক্তারদের সবার তিনি স্টাইপেন্ড বৃদ্ধি করলেন। তার কারণ এটা কিন্তু কারোর বোঝার কোনো জায়গায় অসুবিধা থাকতে পারে না। আজকে সঞ্জয় রায় একমাত্র দোষী সাব্যস্ত হলেন, যেখানে অন্যান্য প্রমাণ থাকা সত্ত্বেও সেখানে কিন্তু আর বাকি দোষীদের ধরা হলো না। এবং এই জায়গা থেকেই দাঁড়িয়ে আমরা বলছি এই যে সিবিআই এবং আজকে রাজ্য মানে কেন্দ্র এবং রাজ্য, বিজেপি এবং তৃণমূল উভয় একে অপরের দোষক, কয়েনের এপিঠ আর ওপিঠ, সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং এ চলছে। আজকে আপনি যদি ভেবে দেখেন নারদা, সারদা, নিয়োগ দুর্নীতি, আজকে কতগুলো ঘটনা আছে সিবিআই এর আমি এখানে বুঝতে পেরেছি। এমনিতেই কনভিকশন রেট ভীষণই খারাপ। তার মধ্যে যে কটা আছে কেস তাদের হাতে যে কটা কেস আছে সে কটা কেসেরই কোনো নিষ্পত্তি হচ্ছে না, বরং যাদেরকে ধরা হচ্ছে তারা ছাড়া পেয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। আমি এখানে প্রীতম বাবুর কাছে যাব। প্রীতম বাবু সরাসরি সুস্মিতাদি বলছে যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। দেখুন, আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে কি রয়েছে আমাদের বিন্দুমাত্র সেই বিষয়ে জানার কোনো আগ্রহ নেই। মূল আগ্রহ রয়েছে তিলোত্তমা এখনো বিচারটা পায়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভাতাটা ঘোষণা করছেন, আমাদের সামনে একদম বসে রয়েছেন জুনিয়র ডাক্তার, তিনি পর্যন্ত বলছেন যে ভাতার জন্য তারা লড়াই করেনি। কোথায় আন্ডারস্ট্যান্ডিং? কোথায় মুখ্যমন্ত্রী ভাতা দিচ্ছেন? কি চলছে বাংলায়? দেখুন, সবাইকে প্রথমে নমস্কার। ভারতীয় জনতা পার্টির থেকে সবাইকে আমার প্রণাম। দেখুন, কিছু দিদি সুস্মিতা দি কথাগুলো কিছু সময় ঠিক বললেন, কিছুগুলো কথাগুলো অনেকটা খিচুড়ির মতো পেঁচিয়ে দিলেন, যেগুলো সাধারণ মানুষের মাথায় ঠিকভাবে হয়তো ঢুকলো না, যেগুলো আমি কিছু কারেক্ট করে দেবো। সঙ্গে শুরু করছি আমি। দেখুন, সবার প্রথমে তিলোত্তমাকে নিয়ে যদি বলতে হয়, আজকে মমতা ব্যানার্জি যদি চাইতেন একজন সুষ্ঠু ইনভেস্টিগেশন, তো এত তড়িঘড়ি পুলিশি নিরাপত্তায়, এত কঠোর নিরাপত্তা দিয়ে তিলোত্তমা বডিকে জ্বালাতো না, যেখানে অনেকে অবজেক্ট করেছিল, কিন্তু তারা তড়িঘড়ি তার আগে লাশ থাকা সত্ত্বেও সেই লাশগুলিকে সরিয়ে শ্মশানে আগে তিলোত্তমা বডিকে জ্বালানো হয়েছিল। সেটা আমাদের অজানা কিছু নেই। সেই সময় থাকা স্বাস্থ্যমন্ত্রী এবং গৃহমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার ওসি, ডিসি
এবং তার ডিসির হাত দিয়ে তিনি টাকা পাঠিয়েছেন তিলোত্তমা মা বাবাকে ঘুষ, যাতে কি তার মেয়ের এই হত্যার বিষয়টিকে নিয়ে যাতে চুপ হয়ে যায়। আজকে দেখুন এগুলো অনেক কনফ্লিক্ট এবং অনেক ধরনের কথার প্রেক্ষিতে থাকবে, কিন্তু আজকে যেটা মূল বিষয় যেগুলো আলোচনা যেটা হচ্ছে, আজকে ডাক্তারদের যে স্যালারি তাদের 20% মতো তাদের বৃদ্ধি করে দেওয়া হলো। স্যালারি না, এটা স্টাইপেন্ড। স্টাইপেন্ডের কথা বলা হচ্ছে। এক মিনিট, ভাতা যেটা আছে সেটা ধরুন আপনার 20% মতো বৃদ্ধি করে দেওয়া হলো। কিন্তু আপনি ভাবুন, দেখুন ডাক্তারদের প্রতি সম্মান এবং ডাক্তাররা ভগবান, কিন্তু এটাও মনে রাখতে হবে আজকে যিনি পুলিশ আছেন বা আজকে সরকারি কর্মচারীরা আছেন, তারাও ঠিক সমাজের জন্য অনেকটাই তাদের নিজেদের নিরলস পরিশ্রম দিয়ে সমাজ ব্যবস্থাকে ঠিক রাখার চেষ্টা করছে, কিন্তু তাদের ডিএ বাড়লো মাত্র 4%। এটা কি মমতা ব্যানার্জির যে ডাক্তারদের আন্দোলন, সেই আন্দোলনকে চাপিয়ে চুপ করিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র নয় তো? কারণ আমাদের এই প্রশ্নগুলো বিরোধী দলের, আমরা দেখুন রাজনৈতিক আমরা ব্যক্তির সঙ্গে কি একজন সমাজের একজন ছোট ব্যক্তি বা সমাজের একজন ব্যক্তি, আমাদেরকে সব দিকের, যেরকম আপনি বললেন যে একটা কয়েনের দুদিক দেখতে হয়, সেরকম দুদিকটা আমাদেরকেও বিচার করতে হয়। আজকে তড়িঘড়ি তারা ডাক্তারদের ডেকেছেন 675 না 625, লেট মি কারেক্ট, তো তাদেরকে ডেকেছেন যেখানে যারা আন্দোলন করছিল 675 জন, 675 জন, 675 জন। এক্স্যাক্টলি। তো যারা আজকে জুনিয়র ডাক্তার বা হাউস স্টাফ যারা আন্দোলন করছিলেন, তারাই মেনলি আন্দোলনটাকে শুরু করেছিলেন। তাদেরকে কিন্তু ডাকা হয়নি বা তাদের কাছ থেকে কোনো প্রশ্ন নেওয়া হয়নি। যেখানে এই মুখ্যমন্ত্রী শুরুর থেকে এই যেটা সম্মেলন হলো ডাক্তারদের, সেখানে একটা সম্মেলনে আমি একজন বলে যাব বা ডাক্তারদের থেকে আমি প্রশ্ন নিব, তো সেরকম কোনো ধরনের ব্যবস্থা সেখানে ছিল না। মমতা ব্যানার্জি শুধুমাত্র একটা রাজনৈতিক স্টান্ট করলেন, কিছু ডাক্তারকে যারা তাদের খুবই ঘনিষ্ঠ কিছু ডাক্তারকে ডেকে নিলেন, ডেকে নিয়ে ডাক্তারদের প্রতি তারা ভাতা বা বৃদ্ধি করলেন। দেখুন, রাজনীতি করতে গেলে আপনি সিপিএম কংগ্রেসের সেটিং বা তৃণমূল বিজেপির সেটিং, আজকে যারা নিজেদেরকে মেরে রক্ত লাল করে দিয়েছিল, রক্ত মাখা ভাত খেয়েছিল, তারা আজকে একসাথে রাজনীতি করছে, কাঁধে হাত দিয়ে রাজনীতি করছেন। এগুলো তাদের চোরের মন, পুলিশ, তাই হয়তো কংগ্রেস আর সিপিএম এর এসব জিনিস মনে হতে পারে। আপনার কাছে আবারও আসবো, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছে মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল সমর্থক। গৌরাঙ্গবাবু, আপনাকে স্বাগত রাইট টিভি বাংলায় সন্ধ্যে 7টার এই শোতে। প্রীতমবাবু, কন্টিনিউ। গৌরাঙ্গ, নমস্কার। তো সিপিএম আর কংগ্রেসের মধ্যে এগুলো মনের মধ্যে তো আসবেই, কারণ চোরের মন পুলিশ, তো তারা সবসময় ওই সেটিং খুঁজতে যায়। দেখুন, সুস্মিতার দিকে একটা সঙ্গে খুব ভালোভাবে একটা জিনিস বুঝতে হবে, সিবিআই 3 দিন পর সেই কেসটিকে হাতে পেয়েছিল। আর আপনি হয়তো ভুলে যাননি, যেখানে ওই ঘটনাস্থলে যে ঘটনাটি ঘটেছিল সেখানকার পরিস্থিতি সিবিআই কি হিসাবে হাতে পেয়েছিল। তো সিবিআই বা তাদের সিবিআই বা কেন্দ্র সরকারকে ঘাড়ে চাপিয়ে দিয়ে, দোষ চাপিয়ে দিয়ে হয়তো এটাতে কোনো রাজনৈতিক রুটি শেখা যাবে না সুস্মিতা দি, কারণ এগুলো মানুষ বোঝে। আর যেগুলো তারা আরেকটা জিনিস বলছিলাম যে খুব ছোট করে, যে একটা স্যালাইন মানে একটা বিষ স্যালাইন মেদিনীপুরে একটা ইউজ হয়েছিল, যার জন্য নবজাত শিশু এবং সে প্রসূতি মা তা মারা গেছিল। তো এবং এটা মারা না, একটা এগুলোকে বলা হয় একটা যে নিজের কিছু অর্থ কামানোর জন্য যে একটা মানুষের জীবন নিয়ে খেলা, সেগুলো ওই ম্যানেজমেন্টগুলো এবং সে বসে থাকা ওই মমতা ব্যানার্জি মাননীয়ার খুবই কাছের ভাইয়েরা, সে ডাক্তারের ঘোষের মতো কিছু ব্যক্তিদের জন্য সেই নবজাত শিশু এবং তার সঙ্গে বিভিন্ন প্রসূতি মায়েদেরকে হয়তো মৃত্যুর মুখ থেকে ঘুরে আসতে হয়েছিল। তার জন্য কি করলো, জুনিয়র ডাক্তারদের উপরে
অ্যাকশন নিয়ে নিল, তাদেরকে সাসপেন্ড করলো। এবং সেই সব বিষয়গুলো যখন সাধারণ মানুষের কানে আসলো বা ডাক্তার মহলে সেসব জিনিস নিয়ে আলোচনা হলো, একটা বিক্ষোভের পরিস্থিতি তৈরি হলো, তখন গিয়ে তাদেরকে তাদের সাসপেনশন উঠানোর জন্য আজকে তিনি ঘোষণাও করলেন। দেখুন, যদি সত্যিকারের কেউ দোষ করে থাকে, কারোর জন্য যদি কারো মৃত্যু হয়ে থাকে, সেগুলোকে ধামাচাপা দিয়ে একটা বর্গকে খুশি করাটাকে আমার মনে হয় যে মমতা ব্যানার্জি খুব সুন্দর পলিটিক্যাল স্টান্ট করলেন, যার জন্য 2026 অব্দি যেন এই ডাক্তারদের যারা আন্দোলনটা করছে তাদেরকে যেন এক ঘর কোণে করে দেওয়া যায়, তাদের আন্দোলনের মুখটা যেন বন্ধ করা যায়, যেটা মমতা ব্যানার্জি খুব সুন্দরভাবে কংগ্রেসের পাঠশালার থেকে শিখে বড় হয়েছেন। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ভালো ছাত্রী ছিলেন, তিনি ভালো মতো জানেন যে একটা ইস্যুকে কিভাবে বন্ধ করতে হয়। বেশ, আমি এখানে গৌরাঙ্গবাবুর কাছে যাব। গৌরাঙ্গবাবু, প্রথমে তো আপনাকে থ্যাংক ইউ ফর কামিং। গৌরাঙ্গবাবু ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে গৌরাঙ্গবাবুর সঙ্গে। আমি আবারও অনিন্দ্যবাবুর কাছেই যাব। অনিন্দ্যবাবু, কি মনে করছেন পরবর্তী ক্ষেত্রে এই ভাতা যা বাড়িয়ে দেওয়া হলো এবং আপনাদের আন্দোলনকে এক প্রকার থিতু করে দেওয়ার যে চেষ্টা আপনারা বলছেন, পরবর্তীকালে ঠিক কী কী এফেক্টের আশঙ্কা করছেন আপনারা? না, এই ভাতা বাড়িয়ে দিয়ে বাস্তবে আন্দোলনকে থিতু করা যাবে না, এটা আমি আমার প্রথমবারই বলেছি, একাধিকবার বলাও হয়েছে। এটা একটা চেষ্টা হয়েছে, কিন্তু এটা দিয়ে কিছু করা যাবে না। দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে যে বাস্তবে অলরেডি প্রথম থেকেই আমরা দেখেছি, যবে থেকে আন্দোলন শুরু হয়েছে, এমনকি খোদ আরজি কর মেডিকেল কলেজ সেই মাটিতেও দেখেছি, যখনও সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি বা তাকে আটকানো হয়নি, তখনও দেখেছি আন্দোলন শুরু যখন হয় তখনও সন্দীপ ঘোষের যে বাহিনী, যারা তৎকালীন টিএমসি ছিল, তারা ওই আন্দোলনটাকে কলেজের মধ্যে ভাঙার চেষ্টা করেছে। তারপর আস্তে আস্তে যখন সাইড হয়েছে, তখন আমরা দেখেছি বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্র থেকে বিভিন্ন ভাবে চাপ এসেছে, এবং যে আন্দোলনটা যখন এখন থিতিয়ে আসছে, আমরা দেখেছি যে বিভিন্ন যে আন্দোলনকারী যারা জুনিয়র ডাক্তার, ডব্লিউবিজেডিএফ এর যারা লিডার, যারা সামনে সারিতে ছিল ডাক্তারদের, তাদেরকে ধরে ধরে ব্যক্তিগতভাবে তাদেরকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে। যথাযথ প্রমাণ না থাকা সত্ত্বেও তাদেরকে বিভিন্নভাবে অভিযোগ করার চেষ্টা করা হচ্ছে। তার বাড়িতে কারো বাড়িতে পুলিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে, কাউকে এটা ওটা সেটা বলে হাঁটিয়ে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি আরো যেটা দেখেছি যে তৃণমূল সরকারের আরো কিছু যারা নেতা মন্ত্রীরা দেখেছি, যারা কোনো প্রমাণ ছাড়াই ওপেন সোশ্যাল মিডিয়াতে বলে এটা ওটা সেটা বলে যাচ্ছে, যেগুলো কোনো প্রমাণ নেই। তাহলে আন্দোলনকে নষ্ট করার, আন্দোলনকে ধামাচাপা দেওয়ার একাধিকবার চেষ্টা হয়েছে। বেশ, অনিন্দ্যবাবু, আপনার কথা আরও শুনবো, কারণ আপনার বক্তব্য অত্যন্ত মূল্যবান, অবশ্যই শুনবো। কিন্তু তার সঙ্গে সঙ্গে গৌরাঙ্গবাবু ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন। প্রথমে তো থ্যাংক ইউ ফর কামিং গৌরাঙ্গবাবু, টু আর্লি। না হলে আরেকটু সময় পেরিয়ে গেলেই সবাই ভেবে নিত যে তৃণমূলের এগেনস্টে খবর হচ্ছে। যাই হোক, প্রথম কথা গৌরাঙ্গবাবু আপনাকে বলছি, শাসক দলের তো একটু সময়ের অভাব হবেই, খুব স্বাভাবিক বিষয়। কিন্তু গৌরাঙ্গবাবু বলছি যে এইভাবে দিনের পর দিন ভাতাটাকে যে বাড়িয়ে দেওয়ার একটা কৌশল চলছে, সাধারণ মানুষ এবং বিশেষ করে আমাদের সঙ্গে জুনিয়র ডাক্তার বসেও রয়েছেন, তিনি বলছেন যে এইভাবে ভাতা বাড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে কোনো এক জায়গায় তাদের আন্দোলনকে অনেক বেশি ছোট করে দেওয়া হচ্ছে নাকি। তার কারণ তাদের তো মূল আন্দোলনের কেন্দ্রবিন্দু এই ভাতা ছিলই না, তাদের সেফটি, সিকিউরিটি, এসব ছিল তাদের আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু। গৌরাঙ্গবাবু, দেখুন জুনিয়র ডক্টরসদের যে যারা আন্দোলন করেছেন সিপিএম, কংগ্রেস বা বিজেপির প্ররোচনায়, বিশেষ করে সিপিএম এর কথাই বলবো, তাদের উইংস অনুযায়ী তারা করেছেন। সেটাতে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করবার এবং রাজ্য সরকারের বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা খারাপ বা স্যালাইন খারাপ বা ওষুধ খারাপ বা বিভিন্ন থ্রেড কালচার, এগুলো ফালতু কথা বলেছেন। এগুলো ওনাদের সময়, এই থ্রেড কালচার সিপিএম এর সময় চলতো এবং থ্রেড কালচারের আপনাদের সময় সেটাকে আপনারা বহাল করে নিয়ে যাচ্ছেন, এটাই কি? একদম ডেফিনেটলি না। ওনারা যা করেছেন আজকে আপনি মনে রাখবেন যে আজকে আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র রিপোর্ট অনুযায়ী 1 নম্বর স্থানে দাঁড়িয়ে রয়েছে। এটা তো বুঝতে পেরেছি, আপনারা কেন্দ্র রাজ্য সংঘাত নয়, আপনারা কেন্দ্র রাজ্য মিলে রয়েছেন, তাই জন্য কেন্দ্রের রিপোর্টের উপর আপনাদেরকে ভরসা করতে হচ্ছে। অবশ্যই আসবো গৌরাঙ্গবাবু, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির, বিরতির পর কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলার এই টান শো। শাসক দলের কাছে আবারও আসবো, তাদের সময় কম থাকলেও আমাদের সময় প্রচুর রয়েছে, আসছি।